You are watching Step Presents Starbuzz. তুই যে জামাইটা পরছস তোরে কি ভালো লাগতেছে মনে করছস? হ্যাঁ, কি জামা পরছস এটা? হ্যাঁ, একটু সুন্দর লাগতেছে না? আবার ঠ্যাঙের মধ্যে কি পরছস এটা? মাগো মনে করতেছস যে ঠ্যাং তোর কত সুন্দর। তুই বুঝি বাইটটা কেন? বাইটটা বুঝি তো হেলাই বলি চাওসা হিল পরছস। ইটেকের উপরে খাড়াইছস মনে হইতেছে কেমন? হাসতেছস কি জন্য? দাঁত সুন্দর মনে করছস নি? আত্মন বেশি সুন্দর মনে করস নি তুই কেমন? হ্যাঁ, দাঁত দেখাছেন তুই ই করছেন, সাহস যদি থাকে তোর ই করছেন, ভেঙ্গাইছস কেমন আমাকে? ই বলি ভেঙ্গাইছস, তোর টোটা কিন্তু আমি সোলালামো, কি মনে করছস? চুলের লগে চুল গিট মারি, তোর চুলটা কি নাই সোলালামো এক। নিশিরাতে বিরহের বাঁশি ওরে কে বাজায়, ভালোবেসে কেন বধু আজ শুধু কেঁদে যায়। খুব ছোটবেলা থেকে আমাদের বাড়িতে সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের চর্চা ছিল। আমাদের বাংলা শিল্পের, বাংলা সাহিত্যের এবং বাংলা সংস্কৃতির একটা অনেক বিশাল বড় একটা ঐতিহ্য আছে। আমি বলতে চাই যে শিল্পী ছবি ব্যক্তি ছবিকে প্রকারান্তরে কিন্তু সমৃদ্ধ করছে প্রতি মুহূর্তে। আমি 2024 সালে প্রথম লিখেছি, 21-এর বইমেলায় আমার বই প্রকাশিত হয়েছে প্রথম, জলছবি, এবং সেই একই ধারাবাহিকতায় 2025 সালে আমার দ্বিতীয় উপন্যাস এসেছে বৃত্তবাস। আমি খুব কাছাকাছি সময়ে রায়হান রাফির যে একটি রিসেন্ট সিনেমা। সিনেমাটা সেটা অভিনয় করেছি আন্ধার। মানে এই আচ্ছা। চরিত্রে আমাকে দর্শক যখন দেখবে হয়তো কখনো কোনো মুহূর্তে আমাকে নাও চিনতে পারে। আমাদের যারা সমসাময়িক শিল্পী আছেন, কলাকুশলী আছেন, তারা প্রত্যেকে অনেক মেধাবী। আমি মাঝে মাঝে একটু মনক্ষুণ্ণ হই যখন কোনো কোনো অনুষ্ঠান দেখি, যে অনুষ্ঠানে প্রশ্ন কিংবা প্রশ্নের উত্তরগুলো কখনোই একটা গণমাধ্যমে হওয়া উচিত না। ওই যে গেলাম নাচের অনুষ্ঠান করতে, সেখানেই আমার আব্দুল্লাল মামুন স্যারের সাথে দেখা। সরাসরি আম্মাকে বললেন যে আমি অভিনয় করব কিনা, এবং এখানেও আমি আমার মাকে সেলিউট দিতে চাই। তবুও আমি যদি বলি যে এখন এই চাটা আমি খাবো না, তুমি আমাকে কি জন্য তুমি কফি দিলা? আমি তোমাকে বলছি যে আমাকে দুধের কফি দিতে, মানে মিল্ক কফি দিতে বলছি, কিন্তু তুমি আমাকে দিলা না। তারপরও তুমি যে আমাকে দিছো সেটাই খাবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি যে আন্ধার সিনেমাটি করেছি সেই সিনেমাতে দর্শক বহু ভূত দেখবে, জনতা জানতে চায় শুনেই মনে হলো যে আমি বুঝি রাজনীতি করি। তন্ময় সরকার, আপনি কি শুনতে চান বলেন? আপনাকে খুব মিষ্টি লাগতেছে কেমন? এই যে মিষ্টি মিষ্টি করে কুটুর কুটুর করে হাসতেছেন, রাস্তায় যাই কিন্তু হাসিয়েন না, তাইলে কিন্তু ফোলারা আন্নের ফিস নিবো বুঝেননি। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো, বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটুও ব্যথা নাই থাকতো। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি গ্ল্যামার্সের নিয়মিত আয়োজন স্টারবাজে। আপনাদের সাথে আছি আমি তমা রশিদ। দর্শক, আজ আমাদের সাথে যিনি আছেন তিনি খুব গুণী একজন মানুষ। তিনি গান পারেন, তিনি নাচ পারেন, তিনি অভিনয় পারেন। তবে দর্শকেরা তাকে অভিনয় শিল্পী হিসেবে একটু বেশিই জানেন। তিনি হচ্ছেন সবার পছন্দের ফারজানা ছবি। তার সাথে আজ কথা বলবো এবং জানবো তার সম্পর্কে। স্বাগত জানাচ্ছি আপু, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? খুব ভালো আছি আমি। একদম শুরুটা করতে চাই আপনার কণ্ঠে একটি গান শুনে, কেননা গানের আপনার যে কণ্ঠ, আমি আমার দর্শকদের সেটা শোনাতে চাই। আমি তো আসলে গানের মানুষ না, এটা সবাই জানো। আমি অভিনয়ের মানুষ, ছোটবেলা থেকে নাচ করেছি, কিন্তু তোমার অনুষ্ঠানে এসে প্রথমেই তুমি আমাকে গান করতে বলছো। হ্যাঁ, অবশ্য এটা আমার জন্য সম্মানের, এবং তোমার ভালোবাসা, তোমাদের সবার ভালোবাসা। শোনাবো? অবশ্যই, কোন গানটা শুনবো? Step, 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 step as I'm a stress. Shabba right, super fit. Step, 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 super hit. নিশিরাতে বিরহের বাঁশি ওরে কে বাজায়, ভালোবেসে কেন বধু আজ শুধু কেঁদে যায়, সেধে সেধে
সেধে সেধে কেন তুমি মরণ নিলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে, নয়ন সরসী কেন। দারুণ। আমার মনে হয় এই ভিডিওটা, গানের যে ভিডিও ক্লিপটা, এটা যদি আপনার ছবি ছাড়া পাবলিশ করা হয়, যে কোনো মানুষ বলবে আপনি গানের শিল্পী। এতটা এই পারফেক্ট। গানটা আমার মায়ের খুব প্রিয় একটি গান। তো আমার মা আমাকে সবসময় যখনই কোনো গান শুনতেন, ভালো লাগতো তার, উনি যদি মনে করতেন যে আমার গলায় গানটা ভালো হবে, মা আমাকে গানটা পাঠাতেন। আমার বাসায় থেকেও ঘরে মেসেঞ্জারে গানগুলো সব পাঠাতেন। তো মার খুব ইচ্ছে ছিল গানটা আমি মাকে আমার গলায় তুলে শোনাই। আচ্ছা। মা চাইতেন যে আমি খুব প্রপারলি গানটা শোনাই, যাতে প্রত্যেকটা নোটে আমার সুরটা ঠিক মতো পড়ে, আচ্ছা। সেভাবে যেন তুলে আমি গানটা শোনাই। গানটা আমি তুলেছি, কিন্তু গানটা তোলার পর মাকে আর শোনানো হয়নি। আমি গাইছি গানটা, গাইলাম আজকে, আমার দর্শকরা শুনছেন, কিন্তু আমার মাকে শোনানো হয়নি। মা চলে গেলেন এবছর 19 জানুয়ারি, আল্লাহর কাছে চলে গেলেন। তো মা যখন চলে গেলেন, এরপরে আমি ভাবলাম যে গানটা তো আমি তুললাম, কিন্তু শোনানো হলো না। আমরা দোয়া করতে পারি উনি যেখানে আছেন যেন ভালো থাকেন। তবে একটি কথা, সেটা হচ্ছে আপনি নিজেকে কখনোই গানের শিল্পী হিসেবে আখ্যায়িত করেন না, তবে আপনার গলা কিংবা এই যে গানের নোটের সাথে সুর মেলানো সবকিছু এত পারফেক্ট। গান কি শেখা হয়েছিল কখনো? খুব ছোটবেলা থেকে আমাদের বাড়িতে সংস্কৃতির বিভিন্ন মাধ্যমের চর্চা ছিল। আমার বড় বোন গান শিখতেন, আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি চট্টগ্রামের শাশ্বত ললিত কলা একাডেমিতে, ক্লাসিক্যাল এবং ভরতনাট্যম। আমার বড় ভাই গিটার বাজাতেন, আমার ইমিডিয়েট বড় যে ভাই ও তবলা বাজাতেন। আমাদের ভোরবেলা ঘুম ভাঙতো, প্রথমে শুনতাম বাবা সূরা আর রহমান পড়ছেন, কোরআন তেলাওয়াত করছেন, এবং এরপরেই শুরু হতো আমাদের রেওয়াজ। এবং আমাদের একজন শিক্ষক ছিলেন নির্মল পাল বৈদ্য, চিটংয়ের। তো আমার বোন গান শিখতেন। উনি যদি কখনো ভোরবেলা আসতে দেরি করতেন, আমার বাবা কোরআন তেলাওয়াত শেষে ওনাকে আনবার জন্য ওনার বাড়ি পর্যন্ত চলে যেতেন। ওনার বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকতেন যে উনি বের হবেন, ওনাকে নিয়ে আসবেন এবং আমরা রেওয়াজ শুরু করব। এই কথাটা বলছি এ কারণে যে এই যে সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা, আমাদের বাংলা শিল্পের, বাংলা সাহিত্যের এবং বাংলা সংস্কৃতির একটা অনেক বিশাল বড় একটা ঐতিহ্য আছে, কিন্তু আমরা সেই ঐতিহ্য থেকে কিন্তু যত সময় যাচ্ছে ক্রমে আমরা সেখান থেকে দূরে সরে যাচ্ছি। অথচ আমাদের বাবা মাদেরকে দেখেছি, তারা অনেক শিল্প চর্চা, শিল্পের প্রতি অনুরাগ, আমাদের বাংলার সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, এবং তারা সেই চেষ্টা করেছেন বলে আজকে আমি তোমার সামনে, আজকে আমি দর্শকের সামনে, এবং তোমার ভালোবাসা পাচ্ছি, দর্শক আমাকে অনুপ্রেরণা দিচ্ছে, সম্মান দিচ্ছে। এর সবচেয়ে বড় অবদান সত্যি আমার বাবা মায়ের। এবং যখন থেকে আমি একটু করে দাঁড়াতে শিখেছি, একটু একটু হাঁটতে শুরু করেছি, তখনই কিন্তু আমার মা আমার জন্য ঘুঙুর কিনলেন, আমাকে চিটংয়ে নাচের স্কুলে ভর্তি করিয়ে দিলেন। আমার মনে আছে যে দুপুরবেলা খেয়েছেন কি খাননি, হয়তো কখনো না খেয়েই আমাকে কোলে করে নিয়ে নাচের স্কুলে চলে যাচ্ছে। আমি মার কাঁধে ঘুমাতে 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 চলে যেতাম, এবং রিকশায় করে কোলে বসিয়ে কত কষ্ট করে, অনেক দূরে স্কুল ছিল, নাচের স্কুল, এবং ওখানে একটা রেল লাইনের আগে রিকশাটা থেমে যেত, তারপর আর যাওয়ার পথ ছিল না। সেখানে রিকশাটা থামার পরে রেল লাইনটা ক্রস করে হেঁটে বিশাল একটা মাঠ পেরিয়ে তারপরে সেই স্কুলে আমরা যেতাম। এবং আমি তোমাকে গল্পগুলো বলছি, আমার চোখে আমি স্বপ্নের মতো পুরোটা দেখছি, আমার মনে হচ্ছে আমি সেই রেল লাইন ধরে হাঁটছি। সেই পেছনের গল্পে হারিয়ে হ্যাঁ, যাওয়া। এবং পরবর্তী জীবনে আরেকটা কথা বলতে চাই, আমার ভাই বোনরা উৎসাহ দিয়েছে, আমার ভাই বোনরা আমাকে সাপোর্ট করেছে, এবং এই মুহূর্তে যে মানুষটি আমার গৃহবন্ধু, তিনি চান যে আমি অভিনয় করি, আমি গান করি, আমি লিখি, আমি নাচ করি। আমি যদি কখনো লেখায় আলসেমি করি, উনি বিরক্ত হয়ে যান। আমি যদি একটা ভালো গান অনেকদিন না করি, ওনার খারাপ লাগে। আমার যে কোনো অভিনীত চরিত্রের গঠনমূলক সমালোচনা করেন। বাহ। তাই
এই মানুষটিকে গৃহবন্ধু হিসেবে পাওয়া, যিনি শিল্পের সাথে আছেন, সংস্কৃতিকে ভালোবাসেন, বাংলা সংস্কৃতিকে, এটা আমার জন্য আরামের হয়েছে। খুব সুন্দর। আসলে জীবনে আমরা যাই করি না কেন ছোটবেলায় সেটার বীজ রোপণ করা হয়, আমরা সবসময় এটা পড়েছি, শুনেছি, এবং আপনার ক্ষেত্রে সেটা প্রমাণও পাচ্ছি। নাচের কথা বলছিলেন, নাচ কি এখনো করা হচ্ছে? নাচটা মাঝে মাঝে করি, কখনো কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য কোনো নাচ কম্পোজ করি, কারণ নাচে যে সময়টা দিতে হয়, একটা নাচ কম্পোজ করা, রিহার্সেল করা, কস্টিউম নিয়ে অনেক সময় দেয়া, সব মিলিয়ে অভিনয়টা যেহেতু আমার মূল পেশা, আমি অভিনয়ের বাইরে নাচে বেশি সময় দেওয়াটা কষ্ট হয়। একটু লেখালেখির প্রসঙ্গে যেতে চাই, কখন মনে হলো যে আসলে লিখতে পারবো বা লিখতে হবে? যখন থেকে মনে হয়েছে আমার অনেক কথা যা আমার অভিনীত চরিত্রের মধ্য দিয়ে বলা সম্ভব হচ্ছে না, কিন্তু ব্যক্তি ছবির অনেক উপলব্ধি জমা হচ্ছে, তখন থেকেই মনে হয়েছে যে ছবির এই উপলব্ধিগুলো আমি কোথাও লিখে রেখে যাই। বাহ। জি। আমি বলতে চাই যে শিল্পী ছবি ব্যক্তি ছবিকে প্রকারান্তরে কিন্তু সমৃদ্ধ করছে প্রতি মুহূর্তে। তো এই সমৃদ্ধির কথাগুলো তো কোথাও আমার রেখে যাওয়াটা দায়িত্ব। তার মানে কি জমে থাকা গল্পগুলো নিয়ে আপনার বই লেখার উৎসাহ শুরু? একদম তাই, জমে থাকা গল্পই শুধু নয়, আমি বলবো যে নিজের মাঝে তৈরি হওয়া উপলব্ধি। বাহ। এবং আমি 2024 সালে প্রথম লিখেছি, 21-এর বইমেলায় আমার বই প্রকাশিত হয়েছে প্রথম, জলছবি, এবং সেই একই ধারাবাহিকতায় 2025 সালে আমার দ্বিতীয় উপন্যাস এসেছে বৃত্তবাস। আমরা কি 26-এর বইমেলাতেও আপনাকে পাবো? আশা করছি আমি, কারণ এই লেখাটা একটা নেশায় পরিণত হয়েছে। কারণ হচ্ছে যে এটা একটা টান, মানে নিজের কথা বলতে পারা, সাদা কাগজে কালির আঁচড়ে আমি আমার কথাগুলো লিখতে পারছি এবং আমার কথাগুলো আমি শত সহস্র মানুষের কাছে পৌঁছে দিচ্ছি, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে আমি যখন থাকবো না তমা, কারো না কারো বুকশেলফের কোথাও না কোথাও আমার লেখা, আমার কথা, আমার অনুভূতিগুলো কিন্তু থেকে যাবে। একদম। এবং হয়তোবা অনেক বছর পরে আমার বইটা এমন কারো হাতে থাকবে যার সঙ্গে আমার কখনো দেখা হয়নি বা হবে না, সে কিন্তু আমার সময়, আমার সমসাময়িক বাস্তবতা, আমার সময়ের অনুভূতি, উপলব্ধি সবকিছুর সাথে সে কানেক্ট করতে পারবে আমার বইয়ের মধ্য দিয়ে। দারুণ দারুণ উপলব্ধি আসলে। এবং বই কিন্তু একটা সেতু বন্ধন, সময়ের সেতু বন্ধন। বইমেলা আসলে কতটুকু উপভোগ করেন সেই সময়টুকু? কাজের চাপ কি তখন রাখি না? অভিনয়ের চাপ নাকি কেবলই বইমেলা? ওরে বাবা, এই গল্প যদি বলি তোমাকে, আমি তো বইমেলা যখন আসে আমি পুরোটা মাস আগে থেকে খুব সচেতন থাকি যে আমি কোনো শুটিং করব না ওই সময়টায়। যদিও অভিনয়ের জন্য অনেক টানবোধ করি, দু একদিন যে আমি না করে পারি তা কিন্তু না। আমাকে কিছু কাজ, যেমন আমার রেগুলার যে কাজগুলো থাকে সেগুলো আমার করতেই হয়, কিন্তু আবার কিছু কাজ থাকে যে এমন কোনো একটা চমৎকার চরিত্র হয়তো এসেছে যে যেই চরিত্রটা আমার অভিনয় করতে খুব ইচ্ছে করছে, আমি তখন তো সেটা আমি না করে পারি না। তবে আমি খুব চেষ্টা করি যে আমার যারা পাঠক আছেন তাদেরকে সময় দিতে, কারণ বইমেলায় এসে তারা আমার বইটা হাতে নিয়ে আমাকে খোঁজেন, আমার সঙ্গে একটু কথা বলতে চান, একটু ছবি তোলা, এটা কিন্তু তারা যতটা আনন্দ পান তার চেয়ে অনেক বেশি আনন্দ পাই আমি। নিঃসন্দেহে। আপু, একটু বর্তমান সময় ব্যস্ততা নিয়ে একটু কথা বলতে চাই। বর্তমানে কি কি কাজে ব্যস্ততা আছে? আমি খুব কাছাকাছি সময়ে রায়হান রাফির যে একটি রিসেন্ট সিনেমা। সিনেমাটা, সেটা অভিনয় করেছি, আন্ধার। খুব দারুণ একটা ছবি। এবং আপনি চরিত্র নিয়ে বলছিলেন যে চরিত্রটা আপনাকে খুব ভাবিয়েছে বা ভালো লেগেছে, সেই চরিত্র সম্পর্কে যদি একটু মানে এই জানাতেন। চরিত্রে আমাকে দর্শক যখন দেখবে হয়তো কখনো কোনো মুহূর্তে আমাকে নাও চিনতে পারে। আচ্ছা। এই যে একদম আমার অবস্থান থেকে একদম অন্য ধরনের ভিন্ন একটা চরিত্রে উপস্থাপন করা নিজেকে, এটা আমাকে বেশ আনন্দ দিয়েছে এবং চরিত্রটা অবশ্যই আমাকে ভাবিয়েছে। আর সবচেয়ে প্রথম যখন আমার রাফির সাথে কথা হয়েছে, রাফি আমাকে বলল যে আমি তখন দেশের বাইরে ছিলাম, ওরা আমার জন্য অপেক্ষা করছিল বেশ অনেক দিন বাহ। যে আপনি কবে আসবেন, বারবারই আমাকে ফোন করছিল রাফির টিম থেকে, এমনকি রাফিও। তো ওরা আমাকে বলল যে আপু, রাফি বলল যে এই চরিত্রে আপনাকে আমার লাগবে, প্রয়োজন, আপনি ছাড়া এই চরিত্রটা আমার হবে না। তখন আমার মনে হয়েছে যে যখন একজন পরিচালক মনে করছেন যে এই চরিত্রে অভিনয় শিল্পী ছবিকেই প্রয়োজন, তখন নিশ্চয়ই সেই চরিত্রটি ছবির জন্যে। এবং কাজটি করতেও আমার বেশ উপভোগ্য লেগেছে, কারণ এ ধরনের গল্প, এ ধরনের নির্মাণ এখনো পর্যন্ত আমাদের দেশে হয়নি সিনেমার প্রেক্ষাপটে। আচ্ছা। এটি একটি ব্যাপার। আর এরপরে যে কাজটি আমি
করছি, রিসেন্টলি করলাম, মাইক্রো ড্রামা সিরিজ করছি। আচ্ছা। এই মাইক্রো ড্রামা সিরিজটাও বাংলাদেশে প্রথম। তো এই কাজটাও আমাকে বেশ আনন্দ দিয়েছে, ভালো লাগা দিয়েছে। কেমন লাগে যখন আসলে এই যে প্রথম বা নতুন ধরনের কনসেপ্টে কাজ করার সুযোগ পান, বা যখন একজন নির্মাতা আপনাকে বলে যে আপনি ছাড়া এই চরিত্র কোনোভাবে ফুটিয়ে তোলা সম্ভব না, তখন আসলে অনুভূতিটা কেমন থাকে? আমি তো আমার সবসময় খুব ডিফারেন্ট ক্যারেক্টারে অভিনয় করতে চাই, চেষ্টা করেছি। একদম ভিন্নধর্মী সব চরিত্রে, যা আমি না, নিজেকে সেভাবে দেখতে চেষ্টা করেছি প্রতি হুম। মুহূর্তে। এবং এক্ষেত্রে যখন থেকে আমি অনুভব করছি যে যেই চরিত্রে আমি অভিনয় করব, সেই চরিত্রটা অবশ্যই আমাকে একটা স্যাটিসফ্যাকশন দিতে হবে। প্রত্যেকটা শিল্পীর কিন্তু শিল্প মাধ্যমে বিচরণের সময় একটা স্টেপ থাকে, যে স্টেপটার নাম হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আত্মতৃপ্তি। তো আমি এখন আসলে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি আমার আত্মতৃপ্তিটাই বেশি খুঁজি। আর শিল্পের একটা ক্ষুধা আছে প্রত্যেকটা শিল্পীর মাঝে। আর আমরা যে কাজটি করি, অভিনয় করি, গান করি, বা আমরা যেই প্রফেশনে আছি, এই প্রফেশন শুধুমাত্র কিন্তু অর্থ উপার্জনের লক্ষ্যে না। এখানে নিজের একটা সন্তুষ্টি খুব জরুরি। আমার একজন শিল্পী হিসেবে আমার দায়িত্ব আছে, আমার দায়বদ্ধতা আছে সোসাইটির উপর। আমি এমন কোনো কথা বা কাজ কখনোই করা উচিত না যে কাজ বা যে কথা অন্য কারো জীবনে একটা নেগেটিভ প্রভাব ফেলবে। তাই আমার প্রত্যেকটা কাজ যেন ইতিবাচক হয় এবং অন্যের জীবনের জন্য মঙ্গল বয়ে আনে, সেটা খুব জরুরি। এই মুহূর্তে কাজ করার ক্ষেত্রে আমার কখনো এমন কোনো কাজ করতে ইচ্ছে করছে না যে যেটা আমি আনন্দ পাবো না, বা যে কাজটি আমার জন্য নয়। খুব বেছে বেছে কাজ করা যায়। খুব বেছে বলাটাও ঠিক না, কারণ হচ্ছে সব সময় যে আমরা অনেক বেছে কাজ করার সুযোগ পাই তা কিন্তু না, কারণ আমাদের ইন্ডাস্ট্রিটা খুব বড় না, তাই তো। এবং এখানে ভালো কাজ ধরো খুব বেশি কি হয়, খুব বেশি না, যে কটা হয় সেই সীমিত কাজের মাঝে আমাদের যারা সমসাময়িক শিল্পী আছেন, কলাকুশলী আছেন, তারা প্রত্যেকে অনেক মেধাবী। এবং আমি এত ভালো ভালো পারফর্মার আমাদের আছেন, যেমন নির্মাতা আছেন তেমনি পারফর্মারও আছে। তাই এই ভালো অল্প কিছু কাজ সব পারফর্মারদের মধ্যে তো ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমি কটা ভালো কাজের সুযোগই বা পাবো সব সময়। তাই কখনো কখনো যে গতানুগতিক কাজ করতে হয় না তা না, তবে এখন চেষ্টা করি যে আমার কাছে যেহেতু আমার দর্শকের একটা এক্সপেকটেশন আছে, আমার দর্শক আমাকে যেই ভালোবাসা এবং শ্রদ্ধায় দেখেন, তা যেন আমি রক্ষা করতে পারি আমার কাজ দিয়ে। দারুণ। আপু, আমাদের অনুষ্ঠান কয়েকটি সেগমেন্টে বিভক্ত, আমরা আমাদের একটি গেম সেগমেন্টে যাচ্ছি এখন। দর্শক, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট অদ্ভুত উড়ে। বেশ অদ্ভুত কিছু প্রশ্ন আছে, এটার উত্তর দিতে হবে। ধাঁধা বলবো না, তবে সাধারণ জ্ঞান বলতে পারি এটাকে। প্রথম প্রশ্ন আপনার জন্য, ডাব না খেলে কি হয়? ডাব না খেলে নারকেল হয়। হয়ে গেছে এটা। আচ্ছা, দ্বিতীয় অদ্ভুত প্রশ্ন আপনার জন্য, কোন কান টানলে মাথা আসে না? কোন কান টানলে মাথা আসে না? কান ফেস্টিভ্যাল হ্যাঁ, হতে পারে, তাই হতে না? পারে আমি এটা। কিন্তু খুব কাঁচা এই ধরনের ধাঁধায়। হ্যাঁ, এটা হতে পারে, খুবই মানে যুক্তি দিয়ে মিললেই হয়ে যায়, তবে আমাদের উত্তর অনুযায়ী এটা হবে দোকান। আচ্ছা, তাই? দোকান, হ্যাঁ, ভাবিনি তো এভাবে। কিন্তু আমি যেহেতু সিনেমার মানুষ, নাটকের মানুষ, অভিনয়ের মানুষ, আমার কাছে কান ফেস্টিভ্যালই মনে হয়েছে, সেটাও হতে পারে। মাথায় এসেছে সেটাই। পরের ধাঁধা আপনার জন্য, বাংলায় বলি আমরা দৌড়, সেটাই ইংরেজিতে হয়ে যায় রান, অঙ্কে সেটা কি হবে? আম, বাংলায় বলি দৌড়, ইংরেজিতে বলি রান। রান, অঙ্কে পারছি না। এটা কিন্তু খুবই সোজা, একেবারে 1-2 এর সিলেবাসেও মানে এটা পেয়ে যাবেন। পড়াশোনা শুরু করলেই বাচ্চারা এটাও শিখে যায়। নামতা? না 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 না, মানে দৌড়, হ্যাঁ, সেটাকে আমরা ইংরেজিতে রান বলি, আচ্ছা। অঙ্কে কি বলি? ম্যাথ? না, অঙ্কের একটা ভাষা আছে তো নিশ্চয়ই। ভাষা? আচ্ছা, গণিত? মানে অঙ্ক মানে কি, আমরা বলি না 1-2-3 বা এরকম আরো অনেক কিছু তো আছে, হ্যাঁ। যেমন এবিসি হোল স্কয়ার, মানে পুরো অঙ্ক, অঙ্কর মধ্যে আসলে এমন কিছু একটা আছে, 1 2 3 মানে ফুল ম্যাথমেটিক্স এর মধ্যে, আচ্ছা। সিলেবাসের মধ্যে ওই জিনিসটা থাকে, যেটাকে আমরা ইংরেজিতে রান বলি, বাংলায় দৌড় বলি। আচ্ছা আচ্ছা, আমি পারছি না। খুব এটা একদম সহজ। বাচ্চারাও কিন্তু জানে। তাই? হ্যাঁ। আচ্ছা, স্কোয়ার, গো, না,
কেন পারছি না এটা? এটা হবে ভাগ। ভাগ। ও আচ্ছা আচ্ছা, মানে যোগ বিয়োগ পূরণ ভাগ মানে ভাগ। ভাগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি কিন্তু ওভাবে ভাবছিলামই না। এটাই তো অদ্ভুতের ও প্রশ্ন। কি সুন্দর। পরের অদ্ভুত প্রশ্ন আপনার জন্য, কোন রেল যাত্রীবাহী ট্রেন নয়? কোন রেল যাত্রীবাহী ট্রেন নয়। যাত্রীবাহী ট্রেন নয় হচ্ছে যেটা হচ্ছে মালবাহী ট্রেন, তাই না? কিন্তু ওটা তো রেল না। আচ্ছা, কোন রেল যাত্রীবাহী ট্রেন নয়? এটা হিন্ট দিতে পারি, এমন কিছু যেটা শেষে রেল শব্দটা আছে। যেটা শেষে রেল শব্দটা আছে। আম, কঠিন লাগছে কেন আমার? এটা আমি তো পারি অদ্ভুত না তো। প্রশ্ন। আসলেই তো অদ্ভুত রে। কোন রেল যাত্রীবাহী ট্রেন নয়? আম, পারছি না। আচ্ছা, এটা বলে দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলে দাও বলে একেবারে দাও। হবে না। একদম একদম বলে দাও বলে দাও। মানে পারবো হয়তো, কিন্তু সময় নিলে পারবো। আচ্ছা, সময় নিতে পারে। না না, আর সময় নিতে চাই না। জেনারেল। জেনারেল, আসলেই তো সেটা তো রেল আছে, রেল আছে, কিন্তু হ্যাঁ। যাত্রীবাহী কোনো মানে ট্রেন নয়। অনেকগুলো দিকে কিন্তু মাথা কাজ করতে হবে। হ্যাঁ, আপনার জন্য পরের অদ্ভুত প্রশ্ন, আচ্ছা, একজন অন্ধ মানুষ কি দেখতে পায়? একজন অন্ধ মানুষ অন্ধকার দেখতে পায়। এটা তো স্বাভাবিক একটা আসলে ব্যাপার যে অন্ধ মানুষ সবকিছু অন্ধকার দেখতে পাবে। কালো দেখতে তবে পায়। এটা একটা অদ্ভুত প্রশ্ন, যেহেতু এটার উত্তরও খানিকটা অদ্ভুত হবে। তাই একজন অন্ধ মানুষ কি দেখতে পায়? একজন অন্ধ মানুষ এটা খুব ডিপলি ভাবলে, এটা আপনি মনে করুন আপনার চরিত্রটা এই মুহূর্তে একজন অন্ধ মানুষের, তখন আপনি কি দেখতে পাবেন? একজন অন্ধ মানুষ সাধারণত কি দেখে? আমি তো মনে করি যে একজন অন্ধ মানুষ আসলে সব দেখতে পায় তার কল্পনার চোখে। এটা যদি আমি আমার দৃষ্টিভঙ্গি থেকে বলি, আমার দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় যে একজন অন্ধ মানুষ তার অনুভূতি দিয়ে আসলে সবই দেখতে মানে পায়। কল্পনা দেখতে পায় বা স্বপ্ন কল্পনায়। যেটাকে বলে। হ্যাঁ হ্যাঁ, মানে তার কল্পনায় যেমন যে চোখে দেখেন না, তিনি কিন্তু ঠিকই স্বপ্ন দেখেন। তাই স্বপ্নটা কোথা থেকে আসে? নিশ্চয়ই তার কল্পনা অনুভূতি থেকে। থেকে, কল্পনা থেকে। স্বপ্ন তো দেখেন নিশ্চয়ই, তাই না? তাহলে আমরা স্বপ্ন শব্দটাকে রাখবো। হ্যাঁ, রাখতে পারি। একদম, এটা ঠিক হয়েছে। আচ্ছা, একজন অন্ধ মানুষ স্বপ্ন দেখতে পারে। হ্যাঁ। পরের অদ্ভুত প্রশ্ন, কোন কার চলতে পারে না? বেকার। হ্যাঁ, এটাও হয়েছে। কিন্তু বেকাররা কিন্তু চলতে পারে। হ্যাঁ, আকার। আকার। হ্যাঁ, কোনো একটা কিছু শেপ, সেটাও কিন্তু চলতে পারে না। একদম। হ্যাঁ, যদি আমি মনে করি যে একটা সার্কেল দিলাম, একটা শেপ আঁকলাম, শেপটা কিন্তু চলতে পারছে না। এটা মেনে নিতে পারি। হ্যাঁ, হতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। তবে আমার প্রশ্ন অনুযায়ী কুকার ছিল। কুকার, না না, কুকার কিন্তু চলতে পারে। কিভাবে? হ্যাঁ, কিভাবে? যখন আমরা রান্না করি তখন কুকারটা চলে, তাই না? হুইসেল দেয়, হুম। সেটা দীর্ঘক্ষণ। তাহলে এটা আকারই হবে। এটা আকারই হবে। হ্যাঁ। পরের অদ্ভুত প্রশ্ন, এমন কোনো মিষ্টি আছে যেটি কিনতে গেলে দোকানদারকে 2 বার বলতে হয়? চমচম। আরে বাহ, হয়ে গেছে। অনেক মিষ্টি পছন্দ আপনার। আমার মিষ্টি খুব বেশি পছন্দ না, কিন্তু আমি যে পাচ্ছি তোমার উত্তরগুলো, সেজন্য আমি মহা খুশি। দারুণ। পরের অদ্ভুত প্রশ্ন আপনার জন্য, কোন লেজ লেজ নয়? কোন লেজ লেজ নয়। লেজ নয়? কলেজ হতে পারে। হয়েছে। আচ্ছা, আমি কিন্তু খুব ইনস্ট্যান্টেনিয়াস না মোটেই, এবং আমি যে ইনস্ট্যান্টলি তোমার উত্তরগুলো দিতে পারছি, যে কটাই পেরেছি, মনে হয় আমি বেশিরভাগ পেরেছি, তাই না? সেটার জন্য আমার খুব ভালো লাগছে। আমার খুব ভালো লাগছে, মানে আসলে ভিতরের নলেজটাই নলেজ, সেটাও হতে পারে। আসলেই তাই। পরের অদ্ভুত প্রশ্ন, পটলে আছে, করলায় আছে, কিন্তু আলুতে নেই, কি হবে? সিডস। এটাও হয়ে গেছে। হয়ে গেছে। আচ্ছা, পরের অদ্ভুত প্রশ্ন, আচ্ছা, কোন ব্যাগে টাকা পয়সা কাপড় চোপড় কিছুই রাখা যায় না, তবু মানুষ টাকা দিয়ে কেনে? আবেগ। না না, ব্যাগ। ব্যাগ। কোন ব্যাগে কিছু রাখা যায় না? তাও মানুষ টাকা দিয়ে কেনে। আচ্ছা আচ্ছা, আপনি চাইলে কিছুই রাখতে পারবেন না সেখানে। অবশ্য ব্যাগের ভেতরে কিছু থাকতে পারে, সেটা আচ্ছা। আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু আপনি কিছু রাখতে পারবেন না। আচ্ছা আচ্ছা। শপিং ব্যাগ? না, শপিং ব্যাগে তো আপনি রাখতে রাখতেই পারবেন। পারছি। মানে এই ব্যাগটাতে কিছু একটা দেওয়া থাকে যেটা আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু সেই ব্যাগের ভিতরে আপনি কিছু রাখতে পারেন না। এটা তো একটু কঠিন লাগছে, এটা বলে দাও। হ্যাঁ, বলে দাও। ব্যথা পেলে একটু ঠান্ডা অনুভব করানোর জন্য সেই ব্যাগ ব্যবহার করা যেতে পারে, কিংবা হট ব্যাগ, তাই না? হট ব্যাগ, আচ্ছা, Ice bag, আইস ব্যাগ, টি ব্যাগ। টি ব্যাগ। ওকে, অদ্ভুত প্রশ্ন শেষ, আমরা আবারও প্রশ্নে চলে যাচ্ছি। আমার খুব মজা লাগলো সেগমেন্টটা, জানো। প্রশ্নগুলো খুব সুন্দর, খুব সুইট। সত্যি বলতে কি, যে আমরা যারা এই গণমাধ্যমে কথা বলি,
এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মটা যেমন ভালোবাসার তেমনি সম্মানের, এবং আমাকে তোমাকে শত কোটি কোটি মানুষ দেখছে, শুধু দেশেই না দেশের বাইরেও বাইরেও। দেখছেন। হ্যাঁ, তাই যারা আমাদের দেখছেন তাদের মধ্যে বিভিন্ন বয়সের মানুষ আছে, যেমন শিশু আছে, তরুণ তরুণী, যুবক যুবতী, বয়োবৃদ্ধ, সবাই সবাই আছে। আছে, অগ্রজ অনুজ। তাই এই প্ল্যাটফর্মটা বা আমাদের এই বেসটাকে অনেক সম্মান করা উচিত, এবং এখানে একটি কথা বলবার আগে আমাদেরকে অবশ্যই সেটা সুচিন্তিতভাবে বলা উচিত। যেমন তোমার এই প্রশ্নগুলো আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে। এখানে সব বয়সের মানুষ আমাদের এই শোটা দেখবে এবং আমাদের এই প্রশ্নগুলো নিয়ে তারা আনন্দ পাবে, কেউ নতুন হাসবে, কিছু শিখবেও। নতুন কিছু শিখবেও অবশ্যই। কিন্তু আমি মাঝে মাঝে একটু মনক্ষুণ্ণ হই যখন কোনো কোনো অনুষ্ঠান দেখি, যে অনুষ্ঠানে প্রশ্ন কিংবা প্রশ্নের উত্তরগুলো কখনোই একটা গণমাধ্যমে হওয়া উচিত না। যখন আমি তুমি বন্ধু হব, বা দুজন বন্ধু ব্যক্তিগতভাবে কথা বলছে, বা পরিবারে কেউ কথা বলছে, তখন সেই কথাটা যতটা ক্যাজুয়াল হবে। কিন্তু যখন আমরা একটা এমন কোনো প্ল্যাটফর্মে বসবো যেখান থেকে আমরা অন্য অনেক মানুষের কাছে নিজেদের উপস্থাপন করছি, তখন কিন্তু সেখানে অনেক মানুষ আমাদের অনুসরণ করবে। তাই সেই জায়গাটা অবশ্যই দায়িত্ব নিয়ে খুব পরিমিতি বোধ রেখে সচেতনভাবে করা উচিত। একদম ঠিক। আমরা যেহেতু অদ্ভুত প্রশ্ন শেষ করেছি, এখন আবারও প্রশ্নে যাই। এবার আসবো অভিনয় নিয়ে। আপনি বলছিলেন ছোটবেলা থেকে নাচ, গান কিংবা আরো অন্যান্য ধরনের সাংস্কৃতিক মনা একটা পরিবারে জন্মগ্রহণ করার জন্য অনেক কিছু শেখার সুযোগ হয়েছে আপনার। তবে অভিনয় করবেন বা অভিনয়ে আসবেন, সেটা কিভাবে তৈরি হলো? আমি নাচের অনুষ্ঠান করবার জন্যই বাংলাদেশ টেলিভিশনে গিয়েছিলাম। চিটংয়ে ছিলাম ক্লাস 5 পর্যন্ত। ক্লাস 6-এ এসে ঢাকায় লেখাপড়া শুরু, এবং মা নিয়ে গেলেন আমাকে নাচের অনুষ্ঠান করবার জন্যে। আমার মায়ের এক বন্ধু ছিলেন, আমি ওনার দুজন নাতি নাতনি ছিলেন, তারাও টুকটাক করে নাচ গান করতো। তো আমি নানু বলে বলতাম। তো সেই নানু একদিন আম্মাকে বললেন যে ছবি তো খুব ভালো নাচ করে, ছবিকে চলেন আমি টেলিভিশনে একটা প্রোগ্রামে নিয়ে যাই। তো ওই নানু এবং মা একসঙ্গে যাওয়া, এবং ওই নানু আমার মায়ের ফ্রেন্ড ছিলেন। তো ওই যে গেলাম নাচের অনুষ্ঠান করতে, সেখানেই আমার আব্দুল্লাল মামুন স্যারের সাথে দেখা। উনি তখন গেস্ট ডিরেক্টর হিসেবে বাংলাদেশ টেলিভিশনের একটা নাটক করছেন, লিও টলস্টয়ের গল্প অবলম্বনে। নাটকটার নাম ছিল চিঠি। ওনার একটা বাঙালি চেহারার মেয়ে প্রয়োজন ছিল, বড় বড় চুল, যাকে কিন্তু নতুন মুখ প্রয়োজন ছিল। তখন সরাসরি আম্মাকে বললেন যে আমি অভিনয় করব কিনা। আম্মা সাহস করে নিজেই সিদ্ধান্ত নিলেন যে আমাকে তিনি অভিনয় করাবেন, এবং এখানেও আমি আমার মাকে সেলিউট দিতে চাই। কারণ পদক্ষেপটা তার ছিল। সেই সময়ের একজন মানুষ, রক্ষণশীল পরিবারে আমার মাও বেড়ে উঠেছেন, আমিও বেড়ে উঠেছি। সেই জায়গা থেকে আমার মাই প্রথম স্বপ্ন দেখেছেন মেয়ে অভিনয় শিল্পী হবে, এবং এটা একটা চ্যালেঞ্জ ছিল। কিন্তু অভিনয় বলো বা গান বলো, নাচ বলো, শিল্পের বিভিন্ন মাধ্যমগুলোকে প্রত্যেককে যেটা করে যে অন্য কোনো পেশার পাশাপাশি শখের বশে সেই কাজটা করে। কিন্তু আমার মা আমাকে সহযোগিতা করেছেন, আমার মা আমাকে সিদ্ধান্ত নিতে সাহস দিয়েছেন যে আমি অভিনয়কেই পেশা হিসেবে নেব। প্রত্যেকটা মানুষের সেই কাজটি করা উচিত যে কাজটা তাকে জব স্যাটিসফ্যাকশন দেবে, এবং আমি আমার জীবনে সেই কাজটিকে পেশা হিসেবে নিতে পেরেছি, যা আমাকে কর্মসন্তুষ্টি দিচ্ছে, প্রতি মুহূর্তে নিজেকে নতুন করে চেনার সুযোগ করে দিচ্ছে। এজন্য আমি অবশ্যই আমার বাবা মার কাছে আবারও কৃতজ্ঞ। দারুণ। যেহেতু আপনি অভিনয়ের মানুষ, তাই আপনার কাছ থেকে একটু অভিনয় দেখবো। অভিনয় দেখানোর ক্ষেত্রে যেটা হয় যে আনুষঙ্গিক অনেক কিছুর তো প্রয়োজন হয়। তবুও আমি যদি বলি যে এখন এই চাটা আমি খাবো না, তুমি আমাকে কি জন্য তুমি কফি দিলা? Step, 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 desire my stress. সবার right, super fit. Step, 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 super hit. আমি তোমাকে বলছি যে আমাকে দুধের কফি দিতে, মানে মিল্ক কফি দিতে বলছি, কিন্তু তুমি আমাকে দিলা না। তারপরে তুমি যে আমাকে দিছো সেটাই খাবো, কারণ আমি তোমাকে ভালোবাসি। বাহ, দারুণ দারুণ ইনস্ট্যান্ট অভিনয়। মানে আমি আসলে না তোমাকে ভাবছিলাম বলবো যে অভিনয় তো আসলে এরকম হয় না হঠাৎ করে কোনো অনুষঙ্গ ছাড়া। বলতে বলতেই কফির মুখটার দিকে তাকিয়ে নিজেই অভিনয় শুরু করলাম। তবে আপনাকে আমি একটা সিচুয়েশন দিতে চাই। হ্যাঁ, মনে করুন আপনি এখন যে চরিত্রটা প্লে করবেন, সেই চরিত্রটা এমন চরিত্র যার ভেতরে ভূত প্রেত বা জিন আছে, যেটাকে আমরা বলি যে ভয়ানক কিছু, এবং আপনি মানে কাউকে ভয় দেখাচ্ছেন, আমাদের দর্শক যারা আছে তাদেরকে ভয় দেখাচ্ছেন তেমন ভাবে।
দর্শক তো এখন আমাকে ভয় পাবেই না। এত আলোর মধ্যে যদি আমি ভয় দেখাতে যাই, উল্টো আমি দর্শকদের ভয় পেতে শুরু করব। ভাবছিলাম তোমাকে খুব জোরে একটা বকা দিয়ে তোমাকে একটু নার্ভাস করে দেব, পরে মনে হলো যে না, এই মিষ্টি মেয়েটাকে বকাটা না দেই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমরা কি একটু ভূতের অভিনয় দেখতে পারি? আজকে থাক। তার কারণ হচ্ছে আমি যে আন্ধার সিনেমাটি করেছি সেই সিনেমাতে দর্শক বহু ভূত দেখবে এবং হয়তো আমার মাঝেও দেখবে, আমরা তাই একটু দর্শক hint একটু পেয়ে অপেক্ষা যাচ্ছি। করুক। আমরা একটু হিন্ট পেয়ে যাচ্ছি। যাই হোক, আমরা তাহলে আর সেই ভূতের অভিনয়ে একটু যাচ্ছি অপেক্ষা না। করুক দর্শক। একদম আমরা ভূতের অভিনয়ে যাচ্ছি না। হ্যাঁ। একজন মমতাময়ী মায়ের অভিনয় দেখব। এই অভিনয় খুব কঠিন, কারণ আমার জীবনে মা হওয়ার যে গল্প, সেই গল্প আমার সামনে এমন অজস্র জানালা দরজা খুলে দিয়েছে, যেই জানালা বা দরজাগুলো সম্পর্কে মা হওয়ার আগে আমি জানতাম না। এবং অনেককে বলতে শুনেছি যে মা হওয়ার পরে ক্যারিয়ারটা আগের মতো এগুতে পারেনি, বা মা হলে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। আমার জীবনে হয়েছে ঠিক তার উল্টোটা। আমি আমার সন্তানকে নিয়ে আমার জীবনে নতুন একটা দ্বার উন্মোচন হয়েছে। আমার কাজের ক্ষেত্রে, আমার ভাবনায়, আমার লেখায়, চিন্তায়, সব কিছুতে। আমি লিখতে শুরু করেছি মা হওয়ার পরে। আগে হয়তো টুকটাক লিখতাম, কিন্তু উপন্যাস আকারে আমার লেখা এসেছে মা হওয়ার পরে। এবং মা হওয়ার পরে আমি কাজের ক্ষেত্রে অনেক বেশি চুজি হয়েছি। তার কারণ যে মানুষটা যত বেশি ব্যস্ত, সে তত বেশি ভালো কাজ করতে পারে। কারণ এখন আমার কাছে সময়ের মূল্য অনেক। আমি একটা কাজ, সেটা যদি আমার ভালো না লাগে বা কাজটা যদি দর্শকের ভালো না লাগে, সেই কাজটায় আমি সময় না দিয়ে আমি আমার সন্তানকে সময় দিতে চাই, আমি আমার পরিবারকে সময় দিতে চাই। তার কারণ হচ্ছে আমার পরিবার, আমার সন্তান, প্রতি মুহূর্তে আমি যখন কাজে চলে যাই, দেখা যায় যে হয়তো 12-15 দিনের জন্য একটা সিনেমা করতে আউটডোরে গেছি, তারা কিন্তু স্যাক্রিফাইস করছে আমাকে, অপেক্ষা করে আমার জন্য। এমন হয়েছে যে আমি একটা সিনেমা করতে গেছি ঢাকার বাইরে, আমি 15 দিন আমার একটানা শুটিং। তো আমার 2 ছেলে, একজন ক্লাস 2-তে পড়ে, একজন 3-তে। বড় ছেলের নাম অভিরূপ, ছোট ছেলের নাম অনির্বাণ। তো ওরা দুজন আমার জন্য অপেক্ষা করছিল। আমি ভোরবেলা আউটডোর শুটিং থেকে ফিরে আমি ওদের দুজনের মাঝখানে চুপি চুপি গিয়ে আস্তে করে মানে শুয়ে পড়লাম। ওরা যখন চোখ খুলে আমাকে দেখলো, ওদের যে বিস্ময়, ওদের যে আনন্দ, উচ্ছ্বাস, আমি আসলে এই উচ্ছ্বাস তো আসলে জীবনে আর কোথাও থেকে পাওয়া সম্ভব না। তাই আমি একটা ব্যালেন্সড লাইফ চেয়েছি সবসময়। আমি চেয়েছি যে আমার শিল্পী সত্তাকে আমি লালন করব, সেই সাথে আমার ব্যক্তি জীবনে যে মানুষগুলো চারপাশে প্রতি মুহূর্তে আমাকে শক্তি জুগিয়ে যাচ্ছেন, আমি তাদেরকেও সম্মান দেব, আমি তাদেরও যত্ন নেব। আমরা আরো একটি গেম সেগমেন্টে চলে যাব এবার। শিওর। দর্শক, চলে যাচ্ছি আমাদের গেম সেগমেন্ট জনতা জানতে চায়। আমাদের যারা দর্শকেরা আছে, আপনার যারা ভক্তরা আছে, তারা তো অনেক কিছু জানতে চায়। খুব সুন্দর লাগলো শুনতে, জনতা জানতে চায় শুনেই মনে হলো যে আমি বুঝি রাজনীতি করি। এবং দর্শকদের প্রশ্ন নিয়ে এটি সাজানো হয়েছে। ও মা, কি দর্শকেরা কি কি জানতে পারে বা বাহ। জানতে চায়। সো এটা হচ্ছে আপনাকে একটু উল্টিয়ে ধরতে হবে, ক্যামেরায় যেন অডিয়েন্সরা দেখতে পারে প্রশ্নগুলো, এবং অডিয়েন্সকে দেখে একটা করে স্টিকার তুলতে হবে এবং সেই প্রশ্নের উত্তর দিতে হবে। আচ্ছা, অডিয়েন্সকে দেখিয়ে একটা করে স্টিকার তুলবো। আচ্ছা, এই যে দেখালাম। হ্যাঁ, একদম মানে অত প্রস্তুতি নিলাম না, তুমি যা যা বলবে আমি করব। ঠিক আছে, এখানে যা লেখা থাকবে তাই বলতে হবে। আচ্ছা, প্রথমটা আমরা একটু তুলে দিই। আমি কি দেখবো? হ্যাঁ হ্যাঁ, আপনি দেখতে পারবেন। আচ্ছা, দেখি। আমার কিন্তু খুব ভালো লাগছে, মনে হচ্ছে যে আমি নিজেকে নতুন ভাবে জানবো আজকে। এটা হচ্ছে ফারজানা ছবি নাটক। আচ্ছা, তারপর কয়েকটা নাটকের নাম আমার কিছু ভালো নাটক, যেমন আমার একটি প্রিয় নাটক সীমানা পেরিয়ে, আমার একটি প্রিয় ওয়েব ফিল্ম ফ্রাইডে, আমার আরেকটি প্রিয় নাটক গ্যাদন, আরেকটি প্রিয় নাটক কানিমা। নাটক অজস্র পছন্দের নাটক আছে। আবার আরেকটি ওয়েব ফিল্ম আমার নিঃশ্বাস, রায়হান রাফির, এবং এরকম আরো অনেক কাজ আছে। দারুণ, দর্শকরা জানতে পেরেছে। পরের প্রশ্নে চলে যায়। আচ্ছা, খুব ভালো লাগছে, মনে হচ্ছে আপনাদের আমি নিজে নিজে জানাচ্ছি আমার কথা। আপনারা আমার সবচেয়ে আপন, কারণ যখন আমি একা হই তখন কিন্তু আমার দর্শকদের কথা আমার মনে হয়, এবং সোশ্যাল মিডিয়ায় আমার দর্শকরা আমাকে যেভাবে ভালোবাসা জানায়, সম্মান জানায়, আমি মাঝে মাঝে খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ি, সত্যি। আচ্ছা, প্রশ্ন। ফারজানা ছবি এইজ
ইয়েস, আমি এখন জাস্ট নাও আমি 43+। বাহ। তারপর পরের প্রশ্নে চলে যাই আমরা। আচ্ছা, এবং আমার মনে হয় কি জানো, বয়সের সাথে সাথে একটু একটু করে আমরা পরিণত হই এবং আমরা সমৃদ্ধ হই। আমাদের বুদ্ধি বাড়তে থাকে, একদম তাই। যেমন প্রত্যেকটা বয়সেরই কিন্তু এক একটা বিউটি আছে, তাই না? সৌন্দর্য আছে। হ্যাঁ, এবং আমি খুব বলতে চাই যে আই এম নাও 43+, মানে 44, এবং এই যে সময়টা, এই আমার জীবনের 44 বছর, এই সময়টা আমাকে একটু 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 করে করে অভিজ্ঞতা দিয়েছে, আমাকে জ্ঞান দিয়েছে, আমাকে সমৃদ্ধ করেছে। একদম ঠিক। আচ্ছা, আমরা চলে যাই পরেরটাতে। ফারজানার ছবি, হাজবেন্ড নেম তন্ময় সরকার। তন্ময় সরকার, উনি শুধু আমার স্বামী নন, আমার গৃহবন্ধু, আমার সহযাত্রী। এবং ওই যে বলছিলাম যে মানুষটি আমি না লিখলে রেগে যান, আমি ভালো অভিনয় না করলে সমালোচনা করেন, আমি গান না গাইলে কষ্ট পান, সে মানুষটির সাথে জীবনযাপন আমার জন্যে, একজন শিল্পী ছবির জন্যে খুবই আরামদায়ক। চলে যাই পরের প্রশ্নে। দেখি আমাদের দর্শক যারা আছে, জনতা যারা আছেন, তারা কি জানতে চান? আচ্ছা, ফারজানার ছবি মডেলিং। ইয়েস, আমি অনেক বিজ্ঞাপন করেছি এবং করছি। প্রথমে করেছি আমি রেমি স্পট ক্রিম, তারপর করেছি ক্রাউন মেলামাইন, এরপরে মাঝে অনেক বিজ্ঞাপন করেছি, ওভিসি করেছি, ডকুমেন্টারি করেছি। সব তো মনে নেই, দু একটা বলি। যেমন রিসেন্টলি করেছি একটা অ্যারোসল স্প্রে, তারপর হচ্ছে অ্যারোসল স্প্রেটার নাম হচ্ছে এক্সপেল অ্যারোসল, তারপর করেছি ডেটল সাবান, ডেটল নিম সাবান, আর আরেকটা করলাম হচ্ছে এসি, ভিশন এসি। অনেক কাজ, এগুলো সব চলছে এখন টেলিভিশনে। আরো অনেকগুলো বিজ্ঞাপনে আমি চুক্তিবদ্ধ হয়েছি, আপনারা আমাকে অচিরেই দেখতে পাবেন। দারুণ। চলে যায় পরবর্তীতে। আচ্ছা, পরবর্তীতে হচ্ছে ফারজানার ছবি মুভি। হ্যাঁ, আমার অনেক পছন্দের সব সিনেমা আছে, যেমন মা, তারপর হচ্ছে যে আমার একটা খুব প্রিয় সিনেমা, রবীন্দ্রনাথের কাদম্বরী চরিত্রে আমি অভিনয় করেছি, রবীন্দ্রনাথের একটি কালজয়ী চরিত্র। এছাড়াও আমি আরো বেশ কিছু সিনেমায়, যেমন একটা মোহাম্মদ হোসেন জেমির একটা ছবিতে কাজ করেছি, নদী কাব্য। এছাড়াও আরো অনেক সিনেমায় কাজ করেছি। দারুণ। চলে যায় পরের প্রশ্নে। মৃত্যুঞ্জয়ীও আমার একটা খুব ভালো সিনেমা। আর রিসেন্টলি আরেকটা সিনেমায় কাজ করেছি, হাওর, যেটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। নিশ্চয়ই দর্শকেরা দেখে ফেলবে। আর আন্ধারের কথা তো বললামই, তাই না? আচ্ছা, ফারজানার ছবি এডুকেশন। ইয়েস, আমি বিজনেস ম্যানেজমেন্ট নিয়ে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি ঢাকা কমার্স কলেজ থেকে। এর আগে আমি আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে সায়েন্স নিয়ে বিজ্ঞান বিভাগে আমি এইচএসসি কমপ্লিট করেছি। মানে এখন থেকে পেছনের দিকে যাচ্ছি। এবং আমি এসএসসি কমপ্লিট করেছি পল্লবী এমআই মডেল হাই স্কুল থেকে। আর পরবর্তীতে লেখাপড়ার ক্ষেত্রে তো আসলে শুধু শিক্ষা প্রতিষ্ঠানই সব না, আমি প্রচুর বই পড়তে পছন্দ করি এবং আমার সাবজেক্টের বাইরেও বিভিন্ন বিষয় নিয়ে পড়তে পছন্দ করি। দারুণ। আচ্ছা, তারপর হচ্ছে হোম ডিস্ট্রিক্ট। ফারজানার ছবি নোয়াখালী, আমার ভীষণ প্রিয় জায়গা। আমার জন্ম নোয়াখালীতে হয়নি, আমার জন্ম চট্টগ্রামে, কিন্তু আমাদের বাসায় নোয়াখালী থেকে আমাদের সাহায্যকারীরা আসতেন এবং আমার নানু পাঠাতেন। তাদের সঙ্গে কথা বলে বলে আমি দুর্দান্ত নোয়াখালীর ভাষায় কথা বলতে শিখে গেছি। আমি যখন নাটকে কোনো নোয়াখালীর ভাষায় অভিনয় করি, চরিত্রে অভিনয় করি, দর্শক এত পছন্দ করেন এবং একটু এমন 2 লাইন শুনি নোয়াখালীর ভাষা। কি শুনতে চাও বলো? যে কোনো কিছু, এই কথাগুলোই। আপনি কি শুনতে চান বলেন? আপনাকে খুব মিষ্টি লাগতেছে কেমন? এই যে মিষ্টি মিষ্টি করে কুটুর কুটুর করে হাসতেছেন, রাস্তায় যাই কিন্তু হাসিয়েন না, তাইলে কিন্তু ফোলারা আন্নের ফিস নিব বুঝেননি। দারুণ। পরেরটাই চলে যাই। আচ্ছা, অ্যাওয়ার্ড। ফারজানা ছবি অ্যাওয়ার্ড। জি, আলহামদুলিল্লাহ, আমি আমার জীবনে কতটা দর্শকদের দিতে পেরেছি জানি না, তার চেয়ে অনেক বেশি আমি পেয়েছি। আমি অজস্র সম্মাননায় আমাকে আমার দর্শক এবং নির্মাতা, বিভিন্ন সংবাদ মাধ্যম, বিভিন্ন প্রতিষ্ঠান আমাকে সম্মানিত করেছে। তার মধ্যে আমি মেরিল প্রথম আলোর সমালোচক পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছি, আমি ট্র্যাব অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেত্রী হয়েছি, আমি শেরে বাংলা স্বর্ণপদক পেয়েছি অভিনয়ের জন্যে। এছাড়াও কালচারাল রিপোর্টার্স অ্যাওয়ার্ড, আরও
অনেক 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 পুরস্কার আমি পেয়েছি। এই যে প্রাপ্তি, এই যে অর্জন, এই অর্জন আসলে এক জীবনে আপনারা দর্শক যারা আছেন এবং যারা আমার সঙ্গে আমার গণমাধ্যমে সহকর্মী সহযাত্রী, তারা আমাকে এই অর্জনে সম্মানিত করেছেন। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। দারুণ। চলে যাই পরবর্তীতে। ফারজানা ছবি রিসেন্ট ওয়ার্ক। রিসেন্ট কাজের মধ্যে রায়হান রাফির পরিচালনায় আন্ধার সিনেমায় অভিনয় করেছি এবং একটি মাইক্রো ড্রামা সিরিজে কাজ করছি, যেটি বাংলাদেশে প্রথম এরকম কোনো নির্মাণ হয়েছে মিরাজ হোসেনের লেখা এবং ডিরেকশনে, মায়ের দোয়া স্টুডিওস এবং রান আউট ফিল্মসের কোলাবোরেশনে। ওকে, পরের প্রশ্নে চলে যাই। আর কাজের ক্ষেত্রে না এখন ওই যে বললাম না যে যত ম্যাচিওর হচ্ছি তত মনে হচ্ছে যে দর্শকের অনেক বেশি এক্সপেকটেশন এবং সেই এক্সপেকটেশনটা আমার জন্য দায়িত্ব। তাই চেষ্টা করছি যে কাজটা আপনাদের ভালো লাগবে, আমি যেন সেই কাজের সঙ্গে থাকতে পারি। ফারজানা ছবি সং। একটা গান শুনবো এখন। আবার হ্যাঁ। খোলা আকাশ কি অত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো, বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটুও ব্যথা নাই থাকতো, যদি সারাক্ষণ থাকতাম সামনে আমি দেখতাম আর আমার দাম নেই, জানি মাঝে মাঝে আড়ালে না হারালে ওই মন কি অমন মনে রাখতো, বলো জীবন কি সুন্দর হতো যদি একটু ব্যথা নাই থাকতো, খোলা আকাশ কি। দারুণ। তোমার তো চোখ ছলছল করছে। খানিকটা। চলে যেতে চাই আমরা পরবর্তী। তোমার যে চোখ ছলছল করছে তার মানে তুমি অনুভূতি প্রবণ, এবং ভালো মানুষরাই অনুভূতি প্রবণ হয়। একটা প্রশংসা পেয়ে ভালোই লাগছে। হ্যাঁ, নিশ্চয়ই তুমি ভালো মানুষ। ফারজানা ছবি ফ্যামিলি। আমার বাবা ABM মুস্তাফিজুর রহমান, আমার মা আয়েশা রহমান, আমরা 5 ভাই 2 বোন, 7 ভাই বোন আমরা। আমার স্বামী তন্ময় সরকার, ঢাকা কমার্স কলেজে বিজনেস ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে অ্যাসোসিয়েট প্রফেসর। আমার 2 সন্তান, অভিরূপ সরকার, আরহাম সরকার অভিরূপ এবং অনির্বাণ সরকার অদ্রিক, 2 ছেলে। বাহ, দারুণ। আমরা কিন্তু জনতা যা জানতে চাই তা পেয়ে গেছি। এখন এটা নিয়ে আমি কি সব জানাতে পেরেছি? একদম। এবং আপনাদেরকে জানাতে জানাতে কতগুলো রঙিন কাগজ আমার হাতে জমা হলো, এইসব আপনাদের ভালোবাসা। তবে আমরা এখন আপনার কাছে নোয়াখালীর ভাষায় একটা ঝগড়া শুনবো। ঝগড়া করতে হলে তো আমি ঝগড়া করলে তোমাকেও করতে আমি হবে। ঝগড়া করতে পারবো। করো না একটু আমার সাথে ঝগড়া। আপনি শুরু করলে আমার বলো, তোমার ঝগড়া বাড়ি চলে কোথায়? রাজশাহী। রাজশাহী। তাহলে তো ঝগড়াটা জমবে না। তা ঠিক। আমি না খুব কাছাকাছি সময় রাজশাহীতে বোধহয় একটা শুটিং এ যাব। আচ্ছা আচ্ছা। তবে আপনার কাছে কিন্তু সত্যি নোয়াখালীর ভাষায় একটা ঝগড়া শুনবো। ঝগড়া শুনবে? হঠাৎ করে ঝগড়া করাটা কঠিন। আমাকে কিন্তু পর্দায় খুব ঝগড়া করতে দেখে সবাই। আমি কিন্তু খুব হঠাৎ হঠাৎ করে এরকম যখন তখন ঝগড়া করি না। আচ্ছা। আমি খুবই ঠান্ডা, আমার খুবই ধৈর্য। আমি মাঝে মাঝে আমার নিজের ধৈর্যের উপর নিজেই বিরক্ত হয়ে যাই যে এত ধৈর্য কেন থাকতে হবে। এবং আমি খুবই শান্ত। যারা আমাকে কাছ থেকে চেনে তারা আমার অভিনীত চরিত্র দেখলে হা হয়ে দেখে, ওরা মেলাতে চেষ্টা করে যে এটা কি ছবি, এটা কি হয়। তবে রেগে গেলে আমি খুব বেশি রেগে যাই। একটু রেগে যাচ্ছেন এখন। তুই যে জামাইটা পরছস তোরে কি ভালো লাগতেছে মনে করছস? হ্যাঁ, কি জামা পরছস এটা? হ্যাঁ, একটু সুন্দর লাগতেছে না? আবার ঠ্যাঙের মধ্যে কি পরছস এটা? মাগো মনে করতেছস যে ঠ্যাং তোর কত সুন্দর, তুই বুঝি বাইটটা কেন বাইটটা বুঝি তো হেলাই বলি চাওসা হিল পরছস, ইটেকের উপরে খাড়াইছস মনে হইতেছে। কেমন হাসতেছস কি জন্য? দাঁত সুন্দর মনে করছস নি? আত্মন বেশি সুন্দর মনে করস নি তুই? কেমন? হ্যাঁ, দাঁত দেখাছেন তুই, ই করছেন, সাহস যদি থাকে তোর ই করছেন, ভেঙ্গাইছস কেমন আমাকে? ই বলি ভেঙ্গাইছস, তোর টোটা কিন্তু আমি সোলালামো, কি মনে করছস? চুলের লগে চুল গিট মারি, তোর চুলটা কি নাই সোলালামো একদম। আমার তো চুলি ছোট, গিট দিবেন কিভাবে? ও আচ্ছা, ব্যাপারটা কি জানো, আমি যখন যেই চরিত্রে অভিনয় করি সেই চরিত্রের যে আঞ্চলিক ভাষা আমি কিন্তু সেটা খুব সূক্ষ্মভাবে শেখার চেষ্টা করি যাতে ভুল না হয়। কারণ আমার বাংলা ভাষা এমন একটা ভাষা যে একমাত্র বাংলা ভাষার জন্যই মানুষ প্রাণ দিয়েছে 21-এর আন্দোলনে, হ্যাঁ 21শে ফেব্রুয়ারিতে, তো ভাষা আন্দোলনে।
পৃথিবীতে আর কোনো জাতি কিন্তু ভাষার জন্য আন্দোলন করে প্রাণ দেয়নি। তাই বাংলা ভাষা, প্রমিত বাংলার যেমন একটা সৌন্দর্য আছে, আমি বাংলা বললে খুব চেষ্টা করি সচেতনভাবে শুদ্ধ বাংলায় কথা বলতে, ইংরেজি বললে সেটাও শুদ্ধ বলার চেষ্টা করি, আর যখন যেই অঞ্চলের ভাষায় কথা বলি সেই অঞ্চলের ভাষাগুলো রপ্ত করে বলার চেষ্টা করি। আমরা এবার আবারও একটি গেম সেগমেন্টে যাব। আবারও গেমস, হ্যাঁ। বা খুব মজা। দর্শক, এবার একটা চমৎকার গেমে চলে যাচ্ছি। এই গেমটার জন্য আপনার হাতে আমি ফার্স্টে এই ঝুড়িটা দিয়ে দিব। আচ্ছা, আমি না ঝুড়িটা অনেকক্ষণ তাকিয়ে দেখছিলাম, মনে মনে ভাবছিলাম এটাকে তুললেই কোনো একটা সাপ বেরিয়ে পড়বে কিনা। না, তেমন কিছু না। তবে হুম। এই যে এই বলে থাকা রং বেরঙের বলগুলো আপনার এই ঝুড়িতে রাখতে হবে। আচ্ছা, নিয়ে নেবো। হ্যাঁ হ্যাঁ, সব নিয়ে নিন। আচ্ছা আচ্ছা, এভাবে ঢেলে নিয়ে নিই না? হ্যাঁ, ঢেলে নিয়ে নেন। নিলাম। খুবই সহজ কাজ, একেবারে হ্যাঁ। কঠিন কিছু না। খুব এবার খুব সুন্দর। বলটা আমি নিয়ে নিব, আচ্ছা কারণ খেলাটা এবার শুরু হবে। আচ্ছা এবার আপনাকে টেবিলে বলটাকে একটা ড্রপ করে তারপর এটা এই বলে ফেলতে হবে। আচ্ছা, মানে ড্রপ করে তারপর ফেলতে হবে? হ্যাঁ, এবং প্রশ্নের উত্তর দিতে হবে। এটা একটাও পারবো না। আগে বলো যে এটার জন্য কি পুরস্কার আছে? হ্যাঁ, অবশ্যই তাহলে তো কোনো পুরস্কার পুরস্কারই আছে। পাবো না। দেখা যাক। এটা কঠিন। আমরা শুরু করছি। আচ্ছা। 1 2 3 স্টার্ট। আপনি খেলতে থাকুন, আমি খেলতে প্রশ্ন থাকবো। করে ফেলবো। আপনি যদি নিজের কোনো চরিত্রে বাস্তবে একদিনের জন্য বাস করতেন, কোন চরিত্রটা বেছে নিতেন? খেলতে খেলতে নিজের কোনো চরিত্রে যদি একদিনের জন্য বসবাস করতাম, তাকে বলটা ফেলতে পারেন। ও তাকিয়ে তাকিয়ে হ্যাঁ, ফেলতে হ্যাঁ। পারবো। আচ্ছা, তাহলে আসলে যখন কোনো চরিত্রে অভিনয় করি, আমি সেই বাহ, একটা হয়ে চরিত্রের গেছে। মানুষটাকে সম্পূর্ণ আলাদাভাবে ধারণ করে তৈরি করার চেষ্টা করি। হ্যাঁ, এভাবে রাখতে পারবো নাকি না একটা? না না না, কোন চরিত্রটা বেছে নিতেন? আচ্ছা, এরকম কোনো চরিত্রের কথা এই মুহূর্তে মনে পড়ছে না। তবে আমি খুব জীবন ঘনিষ্ঠ চরিত্রগুলোতে অভিনয় করতে পছন্দ করি এবং সেই চরিত্রেই নিজেকে দেখতে চাই, জীবন ঘনিষ্ঠ যে কোনো চরিত্রে। শুটিং এর সময় কোন ভুলটা করেছেন যে আজও মনে পড়লে হাসি পায়? শুটিং এর সময় একবার একটা ক্যারেক্টার করতে গিয়ে আমি একদম লাশ কাটা ঘরে কাজ করেছি, একটা মর্গে। এবং লাশ কাটা ঘরে শুটিং যখন করি তখন কিন্তু ওরা আমাকে বলেনি যে এটা সত্যি সত্যি লাশ কাটা ঘর, মর্গ, কিন্তু আমি এটা জেনেছি পরে। এবং জানার পরে আমি 3 মাসের মতো অসুস্থ ছিলাম, একদম সিক ছিলাম মেন্টালি। এবং আমি ভয়ে এক রুম থেকে এক রুমে যেতাম না। শুটিং আমি অনেক কান্নাকাটি করেছি। এটা এখন মনে পড়লে হাসি পায়, কিন্তু সে সময় ব্যাপারটা আমার কাছে খুব সিরিয়াস ছিল। আমার আর একটু বল লাগবে, সবগুলো পড়ে সব গেছে। শেষ। তাহলে আপনার খেলাও শেষ এখানে, আচ্ছা। এবং মাত্র 2টো আপনি পেরেছেন, বাকি সব পড়ে গেছে নিচে। এ মা, কিন্তু সেটটা যে আমি এত কালারফুল করে দিলাম সেজন্য আমাকে একটা থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। তাই না? কি সুন্দর, দেখো কত কত বল। যদি আমরা সব এখন এখানে ঝুড়িটা পড়তো তাহলে নিয়ে সেটটা এত নিচ্ছি। সুন্দর হতো। হ্যাঁ, তাও ঠিক, তাও ঠিক। আপু, একবারে শেষ মুহূর্তে আমরা আছি। আচ্ছা, আমাদের দর্শক যারা আছে তাদেরকে কিছু জানাতে চান? আপনাদের আমি খুব ভালোবাসি, কারণ শিল্পী ছবিকে ভালোবেসে ব্যক্তি ছবি জীবনটাকে আপনারা সুন্দর করেছেন, সমৃদ্ধ করেছেন। এবং সেই সাথে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন, আমি জানি না সেই সম্মানের কতটুকু প্রতিদান আমি আপনাদের দিতে পেরেছি বা পারছি। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। আর একটা কথা বলতে চাই যে আমাদের বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি, বাংলার শিল্পের ঐতিহ্য অনেক হাজার বছরের পুরনো। তাই আমরা যেন আমাদের শিল্প সংস্কৃতিকে ভালোবেসে আমাদের এই ঐতিহ্যকে ধরে রাখি। আমাদের নাটক, আমাদের সিনেমা, সব কিছুর জন্যে আপনাদেরকে খুব প্রয়োজন, কারণ আপনারা সবচেয়ে বড় শক্তি আমাদের। ধন্যবাদ আপু। তবে আমি বলছিলাম না যে হ্যাঁ, আপনার জন্য একটি গিফট আছে। গিফটটা অবশ্য বেশ আপনার কাজে। প্রথমে আমি একটু প্রশ্ন করতে চাই, যখন শুটিং এ থাকেন তখন কি পা ব্যথা করে? কারণ দীর্ঘ সময় হাঁটাহাঁটি করতে হয়, দাঁড়াতে হয়, খুব তো দৌড়ঝাঁপে থাকতে হয়। ভীষণ রকম। কারণ হচ্ছে আমরা যখন কাজ করি, এমনও হয়েছে যে সকাল থেকে রাত অবধি আমরা বসার সুযোগ পাই না কখনো কখনো। আবার কখনো কখনো আমরা এমন প্রত্যন্ত অঞ্চলে কাজ করি যে দীর্ঘ মাটির পথ, উঁচু নিচু রাস্তা আমাদেরকে হেঁটে যেতে হয় এক লোকেশন থেকে আরেক লোকেশনে। সেই জন্য জুতোটা আরামদায়ক হওয়া খুব প্রয়োজন। Step, 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 step is our stress. সবার ভাই সুরফিট। Step, 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 superhit. তাই আপনার জন্য পারফেক্ট একটা গিফট রেখেছি স্টেপের পক্ষ থেকে। আচ্ছা, আমার জীবনে এই প্রথম কোনো অনুষ্ঠানে আমি জুতো গিফট পেলাম। স্টেপের জুতো কি পরা হয়? ও বাবা, এখানে লেখা আছে আই লাভ স্টেপ, এবং আমি সত্যি স্টেপ খুব ভালোবাসি। তার কারণ হচ্ছে লেখাই তো আছে স্টেপ।
প্রতিটা কদমে কদমে, পায়ে পায়ে। আমাদের জীবনের শুরু থেকে পায়ে পায়ে কিন্তু আমরা আমাদের জীবনের শেষ পর্যন্ত এগিয়ে যাচ্ছি একটু একটু করে। তাই এই যে স্টেপ, এই স্টেপ কিন্তু জীবনে খুব গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আমার মতো দর্শকরাও স্টেপকে ভালোবাসে এবং স্টেপ ব্যবহার করে। নিশ্চয়ই আপু, অসংখ্য ধন্যবাদ আজকের এই আয়োজনে এসেছেন। আপনার সাথে আবারও দেখা হবে। অনেক অনেক শুভকামনা। তোমার জন্য অনেক ভালোবাসা, অনেক আদর। খুব চমৎকার করে কথা বলা এবং কথা বুঝতে পারা একজন মানুষ তুমি। সেই সাথে দর্শকদের বলবো, আমার জন্যে, আমার পরিবারের জন্যে আপনারা দোয়া করবেন। আপনাদের শুভকামনায় যেন আমি থাকি প্রতি মুহূর্তে। ধন্যবাদ আপু। দর্শক, এই ছিল আমাদের আজকে স্টেপ প্রেজেন্ট স্টারবাজ। আবারও দেখা হবে আপনাদের সাথে আগামী আয়োজনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।